গণঅভ্যুত্থানে নিহত আহতদের নামে বহু মামলার বাদী ভুয়া, ব্যক্তিগত শত্রুতার জের এবং মামলা বাণিজ্যের অভিযোগ। আমি বাংলাদেশে ফিরে আসি 8 আগস্ট, আর মামলাটা হচ্ছে 5ই আগস্ট। কোনো রাজনীতির সাথে জড়িত না, কোনো রাজনৈতিক কমিটির সাথে জড়িত না। আমার নামে মামলা হলো, এটা আমার বিশ্বাস হয় না প্রথম। পাহাড়ের নতুন সীমানা সড়কে বেড়েছে জুম ফসলের বিক্রি। স্বাবলম্বী হতে অনেকেই করছেন ফল ফসলের বাগান। এখন আমরা পাচ্ছি 2 ঘন্টা 3 ঘন্টার মধ্যে আসা যাওয়া। ভালো ফসল উন্নতি করে তারপর এই বাড়িতে তো বিক্রি করতে পারছি। আর কুমিল্লা থেকে চলা 4 সেট ডেমোর সবই অচল, চাহিদা বাড়লেও একের পর লোকাল আন্তনগর ট্রেন বন্ধে ভোগান্তি। সুন্দরবনের 3 মাসের জন্য বনজীবী প্রবেশে নিষেধাজ্ঞা, বিকল্প সুযোগ না থাকায় কর্মহীন হাজারো মানুষ। ইসরায়েলের সরকার ভাঙার আশঙ্কায় যুদ্ধ বন্ধের প্রস্তাবে রাজি নন নেতানিয়াহু। গাজায় যুদ্ধ শেষ হলে ক্ষমতাচ্যুত হওয়ার শঙ্কা। সুপ্রভাত সবাইকে, স্বাগত জানাচ্ছি এখন সকালে। পুরো আয়োজনের সঙ্গে আছি আমরা দুজন, আমি মশিউর অনিক এবং আমি শম্পা বিশ্বাস। 24 জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে নিহত আহতদের নামে অনেক মামলায় ভুয়া বাদী রয়েছে। এসব মামলা মূলত করা হচ্ছে ব্যক্তিগত শত্রুতার জেরে। অনেকে আবার মামলা বাণিজ্য করছেন। নিজের সন্তানকে হত্যা করা প্রতিবেশীকে ফাঁসানোর ঘটনা রয়েছে কুড়িগ্রামে। বিস্তারিত প্রতিবেদনে। যাত্রাবাড়ি এলাকায় জুলাই আন্দোলনে নিহত ও হতাহতের সংখ্যা সবচেয়ে বেশি। এই এলাকার সহিংসতায় মামলাও হয়েছে বেশি। 5 আগস্ট দুপুর 2টায় যাত্রাবাড়িতে গুলিবিদ্ধ হয়ে মারা যান শাহিন। মামলার এজাহারে বলা হয়েছে তিনি একজন গাড়ি চালক। শাহিনকে হত্যার অভিযোগে ঢাকার আদালতে একটি মামলা দায়ের করা হয়, যেখানে 34 নম্বর আসামি তহিদুল ইসলাম, যিনি পেশায় একজন ব্যবসায়ী। কিন্তু আজকে এত মাস হয়ে গেল, আমি কোর্টে কেন হাজিরা দিব যে মামলায় আমি জড়িত না? তিনি অভিযোগ করেছেন ব্যবসায়িক দ্বন্দ্ব থেকে এই মামলার সূত্রপাত। ঘটনার সময় তিনি দেশের বাইরে অবস্থান করেছেন। একটা বিজনেস ট্রিপে সাংহাইতে ছিলাম, তখন 4th, 5th and 6th আগস্ট। আমি বাংলাদেশে ফিরে আসি 8 আগস্ট, আর মামলাটা হচ্ছে 5ই আগস্ট। বিভিন্ন মিথ্যা মামলার আশ্রয় নিয়ে ব্যক্তির স্বার্থ উদ্ধার করার জন্য সেটারই একটা পরিকল্পনা এটা। যাত্রাবাড়ি থানার ওসি তদন্ত জানান, মামলাটি আদালত থেকে এসেছে। তদন্তকারী কর্মকর্তা যদি কোনো আসামির বিরুদ্ধে তার অপরাধের বিষয়ে প্রমাণের জন্য যথেষ্ট সাক্ষ্য প্রমাণ পায়, সেক্ষেত্রে তার বিরুদ্ধে অবশ্যই অভিযোগপত্র দাখিল হবে। আর যদি কোনো কারণে কোনো আসামির বিরুদ্ধে যথেষ্ট সাক্ষ্য প্রমাণ না পাওয়া যায়, সেক্ষেত্রে তদন্তকারী কর্মকর্তা তাকে অব্যাহতির জন্য বিজ্ঞ আদালতে প্রার্থনা জানাতে পারেন। 5 আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের দিন দুপুরে গুলিবিদ্ধ হয়ে মারা যান বিএনপি কর্মী মহিউদ্দিন। এ ঘটনায় 2টি হত্যা মামলা দায়ের করা হয়েছে। একটি মামলার বাদী ভুয়া, আরেকটি মামলা করেছেন আপন ভাই। থেমে আছে আপন ভাইয়ের মামলার তদন্ত। মামলাটার বাদী আমরা খুঁজে পাই না, মামলাটা ভুয়া, আমরা মামলাটা বাতিল করার জন্য উনি কয় কর্মু ঠিক আছে। তো উনি আমার একটা কথা বলছে যে আপনার মামলাটা আমি রানিং করে দিব, এই মামলাটা বাতিল করে দিব। কিন্তু আজ পর্যন্ত এই মামলার কোনো আমরা এই তো মামলা প্রায় তো 7 মাস হয়ে যাইতেছে। টাঙ্গাইলে এরকম হয়রানিমূলক একটি মামলায় অনেক নিরীহ লোকদের আসামি করা হয়েছে। সাবেক ফুটবলার কাজী এনামুল হক ঠিকমতো চলাফেরাও করতে পারেন না। একটি হত্যা চেষ্টার মামলার আসামি করা হয়েছে তাকে। মোহাম্মদ আনোয়ার সাদত উজ্জ্বল একজন ব্যবসায়ী। জুলাইয়ে তিনি ভারতে ছিলেন, তাকেও এই মামলায় আসামি করা হয়েছে। দুজনেই বাদীকে চিনেন না। আমি এটা বিশ্বাস করি না যে আমি তো 3 বছর যাবৎ ঘরের বাইরেই যাই না। ঢাকা গেলে গাড়ি ঘরের ভিতর থেকে গাড়ি ওইটা ডাক্তারকে যাই। আমি রিস্করের 7 দিন থেকে দেখে ডাক্তার দেখে গেলাম। আমার ওয়াইফ এরকম অসুস্থ, যার কারণে আমি বিশ্বাসই করি নাই যে আমি এর নামে আমি তো এরকম কারোর সাথে খারাপ কিছু করি নাই।
আমার নামে মামলা কি মামলা হইব কেমনে? আমি তো কোনো আন্দোলনের সাথে জড়িত না, কোনো রাজনীতির সাথে জড়িত না, কোনো রাজনৈতিক কমিটির সাথে জড়িত না, কিন্তু আমার নামে মামলা হইব এটা আমার বিশ্বাস হয় না প্রথমে। তদন্ত করে নিরপরাধ মানুষকে বাদ দিয়ে অভিযোগপত্র দেয়া হবে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। ব্যক্তিগত শত্রুতা বসে যেন আসলে কাউকে যেন হয়রানি না করা হয়, এটা মানে যিনি মামলা করছেন তারও একটি দায়িত্ব। আর আমরা আমাদের দিক থেকে পেশাগত যে দায়িত্ব রয়েছে সেটি পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে বের করা যে আসলে প্রকৃত অর্থে ঘটনাটা কী এবং প্রকৃত অর্থে আসলে কারা কারা এটির সাথে সম্পৃক্ত, সেটি আমাদের যে পেশাগত দায়িত্ব সেটি যেন সকলে যথাযথভাবে পালন করে সেজন্য আমরা তৎপর রয়েছি, সচেষ্ট রয়েছি। মূল অপরাধীদের বিচারের আওতায় আনার জন্য কাজ করছে সরকার, জানালেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর। এখানে যে সকল আসামি থাকে যারা নিরপরাধ অথবা ভুলক্রমে আসামি হয়েছে অথবা অসৎ উদ্দেশ্যে আসামি হয়েছে, তাদের কিছু আইনগত জটিলতায় পড়তে হয়। এরকম আমরা দেখেছি সরকার ইতিমধ্যে উদ্যোগ নিয়েছে মিথ্যা মামলা এবং মিথ্যা আসামিদেরকে এই মামলা থেকে অব্যাহতি দেওয়ার জন্য বা বাদ দেওয়ার জন্য একটা কমিটি গঠন করেছে। সারা দেশে মামলা বাণিজ্য ও ভুয়া মামলার অসংখ্য গল্প রয়েছে। মানুষকে হয়রানি করার চক্রগুলো সক্রিয়। জাহিদ হাসান, এখন ঢাকা। হয়রানি ও মামলা বাণিজ্যের গভীরের তথ্য জানতে চোখ রাখুন আজ রাত ঠিক 10টায় এখন টিভিতে। পুরান ঢাকার শিক্ষা প্রতিষ্ঠান, তার সাথে যুক্ত হয়েছিল লক্ষ্মীবাজার, তাঁতিবাজার, বাংলা বাজার সহ বিভিন্ন এলাকা। একাকার হয়ে যায় তখন জনতায়। তারা নামে রাস্তায় প্রাণ দেয় ঠিকই, কিন্তু তাতে করে মুক্তি পেল নতুন এক সম্ভাবনার বাংলাদেশ। কিন্তু কেমন আছেন এইসব এলাকার জুলাই যোদ্ধারা? বাংলাদেশ নিয়ে আশার বাস্তবায়নই বা কতটা হলো? খোঁজ রেখেছেন নাজমুস সাকিব, যেখানে ছবি তুলেছেন সুমন সরকার ও রাজীব শেখ। মাঝে মধ্যে ছবিটা সামনে দাঁড়াই কথা বলি, এত তাড়াতাড়ি কেন চলে গেলি, আর কয়টা দিন থাকতি। যে অশ্রু কান্না হয়ে ঝরে সাজিদের বোনের, তার সান্ত্বনা কিসে? যে আম্মু এটা রান্না কইরো, বা আজকে পোলাও রান্না করছো একটু বেশি করে রান্না কইরো, মাংস রান্না করছো ভাতটা একটু বেশি করে রাইন্দো। আম্মু এখন আর এগুলো রান্নার সাহসই পায় না, যে কেউ তো বলে না আম্মু ভাতটা একটু বাড়ায় রাইন্দো। মায়ের কাছে আবদার যে সাজিদের, হার মানল কি মৃত্যুর কাছে? জুলাই আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদের বোন এভাবে ব্যাখ্যা করছিলেন একমাত্র ভাইকে হারিয়ে। যে ভাইকে কেড়ে নিয়েছে জুলাই, বছরান্তে মনে পড়ে কতটা। ও সাহসী, আমরা তো এত সাহসী না, আমরা ভীতু মানুষ। খুব মানা করছি। ও যখন দেখলাম যে ওর এই অবস্থা, পরের দিনে আমি লিটারালি পরের দিনই সকালবেলা উঠে আম্মুকে বললাম যে আম্মু এই ছেলেকে আটকায় রাখতে পারবা না। 2024-এর জুলাই হওয়া গণঅভ্যুত্থানে যেমন ছড়িয়ে পড়ে পুরো ঢাকায়, তেমনি পুরান ঢাকাও হয়ে পড়ে গুরুত্বপূর্ণ হটস্পট। জগন্নাথ বিশ্ববিদ্যালয় আর বেশ কয়েকটি বড় শিক্ষা প্রতিষ্ঠান থাকায় শিক্ষার্থী আর সাধারণ মানুষ নেমে আসেন প্রধান সড়ক আর অলিগলিতে। এক কাতারে সামিল হয়ে বুলেটে আহত হয়েছেন নাম না জানা বহু মানুষ, শহীদ অন্তত 17 জনের বেশি। শিক্ষার্থী নুরুন্নবী, যিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক ছিলেন, যাকে ডিবি পুলিশ ধরে নিয়ে চরম নির্যাতন করে পঙ্গু করে দেয়, স্মরণ করছিলেন তাদের সঙ্গে থাকা সহযাত্রীদের। দলমত নির্বিশেষে জুমার নামাজের পরবর্তী সময়ে এই জায়গাটা একদম ভরে গেছিল। পুরান ঢাকা বলা যায় যে ওই দিন পুরান ঢাকা স্বাধীন হয়ে গেছিল। তবে যে জুলাই আহত করেছে অনেককে, বছর পেরিয়ে এখনো ব্যথা নিয়ে ঘুরতে হয়, তাদের প্রত্যাশা কতটা পূরণ হলো? 5 আগস্টের আগে যেমন ছাত্রলীগ এককভাবে আপনার সব কিছু দখল করেছিল, 5 আগস্টের পরবর্তী পর্যায়ে বাংলাদেশে এটা সম্ভব হবে না। অন্তর্বর্তীকালীন সরকারের যেমন গণতান্ত্রিক একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে আগানোর দরকার ছিল, এবং সবচেয়ে বড় কথা যেটা, তার যে বিষয়গুলোতে আসলে ফোকাস করার দরকার ছিল সেই বিষয়গুলোতে আসলে করতে ব্যর্থ হয়েছে। বিএনপি, জামাত, এনসিপি, গণ অধিকার পরিষদ তারা ব্যক্তিগতভাবে ভাগ করে নিচ্ছে, কিন্তু জুলাইয়ের ক্রেডিট কোনো একক দলের ছিল না। জুলাই আন্দোলনকারী হিসেবে, চোখের সামনে ভাইয়ের মৃত্যু দেখা একজন বোন হিসেবে আমি তেমন কিছু দেখিনি এখনো। কিন্তু এই যে জুলাই, তাতে অন্যতম দাবি ছিল শিক্ষা প্রতিষ্ঠানে স্বৈরতন্ত্র থাকবে না। সেটা করা গেল কতটা, প্রশ্ন ছিল এই ছাত্র নেতার কাছে। সুন্দর কোড অফ কন্ডাক্ট যদি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আনা হয়, যে যাতে করে
এই নিয়মগুলো মেনে একজন শিক্ষার্থীকে রাজনীতি করতে হবে, তাহলে মনে করি আসলে নতুনভাবে কোনো দল ওইভাবে স্বৈরতান্ত্রিকভাবে ছাত্রলীগ হয়ে উঠতে সাহস পাবে। পুরান ঢাকার মধ্যে কবি নজরুলের শিক্ষার্থীরাও ছিলেন জুলাই আন্দোলনে সক্রিয়। ইকরাম, জিহাদ, ওমর ও তাহিদুল ইসলাম নামে 4 শিক্ষার্থী শহীদ হন এই প্রতিষ্ঠানের। এর মধ্যে ওমর ও ইকরাম শহীদ হন লক্ষ্মীবাজার মোড়ে। তার বন্ধুরা জানাচ্ছিলেন 19 জুলাই একই সঙ্গে ছিলেন সড়কটিতে। মুহূর্তে একটি বুলেট এফোর করে বেরিয়ে যায় ওমরের শরীর, আরেকটি বুলেট এসে মাথা ভেদ করে ইকরামের। আমি যখন ওর লাশটা পাই, ওর বুকে হচ্ছে একটা কাপড় দিয়ে বাঁধা, ওর বুকে 3টা ছিদ্র ছিল। ওর যে বুলেটটা লাগে, বুলেটটা হচ্ছে 2 জনকে আহত করার পর ওর বুকে লাগে, বুকে লেগে পিছন দিয়ে বের হয়ে যায়। 71-এ যেরকম একের পর এক লাশ পড়েছিল, এই লাশটা আমার লাশের স্তূপ আমরা নিজে চোখে দেখলাম আর কি। কবি নজরুলের মতোই পাশে সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা সেদিন লক্ষ্মীবাজার তাঁতিবাজার মোড় অবরোধ করেছিলেন। এতে প্রতিষ্ঠানটির 2 শিক্ষার্থী শহীদ হয়েছেন। মৃত্যুকে একদম তো কাছ থেকে দেখান, তো ওই জায়গা থেকে আমরা আরও সামনে এগিয়ে যাই। এগিয়ে যাওয়ার পর পুলিশ একসময় ধাওয়া করে, পরে আমরা দৌড় দেওয়ার কারণে আমার হচ্ছে পায়ে এবং হচ্ছে পিঠে গুলি লাগে। শিক্ষার্থীদের পাশাপাশি ছাত্র সংগঠন একীভূত হয়ে অংশ নেন গণঅভ্যুত্থানের এই আন্দোলনে। দলীয় সিদ্ধান্তে যারা অংশ নিয়েছেন তারা বলছিলেন গত 17 বছরের তাদের পুঞ্জীভূত ক্ষোভের কথা। আমাদের প্রায় 10 জনের উপর গ্রেপ্তার হয়েছে এবং আমাদের অসংখ্য নেতাকর্মী আহত হয়েছে, অসংখ্য। আমাদের সিদ্ধান্ত হলো আমাদেরকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে, অর্থাৎ যেটা বৈষম্য বিরোধী ব্যানার, এই ব্যানারে আমাদেরকে পথে নামতে হবে, রাজপথে নামতে হবে। আমাদের কাছে যে একটা প্রাথমিক তালিকা এসেছিল, সেখানে পেলে আমাদের থেকে 40 থেকে 50 জনের মতো সরকারি সহিংসতাগুলো ছাত্রদলের নেতাকর্মী আহত হয়েছিল। এই যে স্বাভাবিক যে লক্ষ্মীবাজার, সেই লক্ষ্মীবাজারটি অস্বাভাবিক ছিল ঠিক 1 বছর আগে। জুলাই আগস্টের যে আন্দোলন, সেই আন্দোলনে এই লক্ষ্মীবাজারের এই সড়কটি একেবারে রণক্ষেত্রে পরিণত হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাজিদ যেমন শহীদ হয়েছেন, পাশাপাশি এলাকার 2টি কলেজ, সেই কলেজ দুটির অন্তত 6 জন শহীদ হয়েছে এবং এই পুরান ঢাকার মানুষেরা অন্তত 17 থেকে 20 জন শহীদ হয়েছেন বলে জানা যাচ্ছে। 5 আগস্টের পর কি আড়ালেই রয়ে গেল এসব প্রতিষ্ঠানের প্রাপ্তি? প্রশ্ন ছিল নাহিদ ইসলামের কাছে। 5 আগস্টের পরে এত প্রেক্ষাপট যেভাবে পরিবর্তন হয়েছে, সরকারে থাকা আমাদের, তো সেই জায়গায় আসলে সবার সাথে সেই যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি। আমাদের তো কোনো সাংগঠনিক কাঠামো আসলে ছিল না। এবং পুরান ঢাকায় কিন্তু আমাদের এনসিপির কার্যক্রম চলমান আছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কথা বললেন, আমি সরকারে থাকা অবস্থায় কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দাবি দেওয়ার সাথে আমি এঙ্গেজ হয়েছি। যে আন্দোলনের সূতিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয়, দেশের প্রয়োজনে পর্যায়ক্রমে একীভূত ছিল পুরান ঢাকাও, যার ফলেই পাওয়া গেল 5 আগস্ট এক নতুন বাংলাদেশ। নাজমুস সাকিব, এখন ঢাকা। 24-এর রক্তাক্ত জুলাই, দেশে তখন তীব্র গণজাগরণ, ছাত্র জনতার রক্তে রঞ্জিত রাজপথ। সে সময় দূরে থেকেও থেমে থাকেননি প্রবাসীরা। বিশ্বব্যাপী প্রবাসী বাংলাদেশিরা একজোট হয়ে বৈষম্য বিরোধী আন্দোলনে এনে দেয় নতুন মাত্রা। রেমিটেন্স পাঠানো বন্ধ করা সহ নানা কার্যক্রম স্বৈরাচারী শাসকদের আরও দুর্বল করে ফেলে। মালয়েশিয়ার লাখো প্রবাসী কণ্ঠ মেলান দেশের গণতন্ত্র এবং ন্যায়ের পক্ষে। আরও জানাচ্ছেন শাহরিয়ার তারেক। 2024 সালের জুলাই, কোটা আন্দোলন থেকে শুরু হওয়া বৈষম্যবিরোধী আন্দোলনের স্ফুলিঙ্গ যখন ছড়িয়ে পড়ে পুরো দেশ জুড়ে, তখন দমন পীড়নের পথ বেছে নেয় স্বৈরাচারী শাসক। বাড়তে থাকে রক্তপাত আর হতাহতের সংখ্যা, যার ছায়া পড়ে বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা কোটি প্রবাসী বাংলাদেশির হৃদয়ে। দেশে যখন সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল রাজপথ, তখন বিশ্বের বড় বড় শহরেও প্রবাসীরা ছিলেন সোচ্চার, সক্রিয় এবং প্রতিবাদী। আমেরিকা থেকে শুরু করে ইউরোপ, মধ্যপ্রাচ্য ও এশিয়ার প্রবাসীরা নেমে আসেন রাস্তায়, মুখে প্রতিবাদের স্লোগান আর চোখে কেবল মুক্তির স্বপ্ন। মালয়েশিয়ায় বিদেশি শ্রমিকদের জন্য বিক্ষোভ করা আইনগতভাবে সীমাবদ্ধ, তারপরও প্রবাসীরা নিঃশব্দ প্রতিবাদের পথ বেছে নেন। ক্যাম্পাসে ক্যাম্পাসে ব্যানার হাতে দাঁড়িয়ে যান বাংলাদেশি শিক্ষার্থীরা, আর এতে যোগ দেন অন্যান্য প্রবাসীরাও। সরকার তাদের স্বার্থ চরিতার্থ করার জন্য গোটা দেশ থেকে ইন্টারনেট সহ সকল ধরনের নেটওয়ার্ক যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়, যার ফলশ্রুতিতে এই যে প্রবাসী অবস্থান করে শত শত বাঙালি, কোটি কোটি বাঙালিদের মধ্যে এক অনিশ্চয়তা শুরু হয়। এই আন্দোলনকে দমানোর জন্য যখন দেখি যে ছাত্রদের উপরে এই সরকার
নির্বিচারে গুলি করে ছাত্রদেরকে হত্যা শুরু করলো, তখন আমরা আসলে এটা মেনে নিতে পারি নাই যে আমাদের অনেক থ্রেট এসেছে। তবে যতই থ্রেট আসুক না কেন, আমরা আমাদের ভাই ও বোনদের মুখ দেখে ফেসবুকে আমরা তো আর এগুলো বন্ধ রাখতে পারিনি। আমরা ঠিকই আমাদের আন্দোলন চালিয়ে গেছি। ঝুঁকি নিয়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সভা, সেমিনার সহ নানাভাবে প্রতিবাদ জানাতে থাকেন মালয়েশিয়া প্রবাসীরা। ইন্টারনেট শাটডাউন পরিবার থেকে বিচ্ছিন্ন প্রবাসীদের আরও ক্ষুব্ধ করে। প্রতিবাদের ভাষা হিসেবে এক বিরল কৌশল গ্রহণ করেন তারা। দেওয়া হয় রেমিটেন্স শাটডাউন ঘোষণা, যা সরাসরি ফ্যাসিস্ট সরকারের অর্থনীতির ভিত্তি দুর্বল করতে কার্যকর ভূমিকা রাখে। এ কারণে জুলাইয়ে 10 মাসের মধ্যে সর্বনিম্ন রেমিটেন্স যায় দেশে। আমরা প্রবাসীরা এই রেমিটেন্সের ফলে যে অবদান রেখেছি বাংলাদেশের গণঅভ্যুত্থানে যে আমরা অবদান রেখেছি, সে অবদানের কোনো মূল্যায়ন আমরা পাচ্ছি না। শাটডাউনের সাড়া দিয়ে সকল প্রবাসী ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশে টাকা পাঠানো বন্ধ করে দেয়। এটাই ছিল জুলাই আগস্টের যে ছাত্র জনতা, যে গণঅভ্যুত্থানের সময় ছাত্র জনতা যে যুদ্ধে নেমেছিল, তাদের সাথে ঐক্যমত পোষণ করে তারাও শাটডাউনের ডাক দিয়েছিল। মহান স্বাধীনতা থেকে 24-এর অভ্যুত্থান, প্রবাসীরা প্রমাণ করেছেন তারা কেবল রেমিটেন্স যোদ্ধা নন, ইতিহাস পাল্টে দেওয়ারও নায়ক। প্রবাসীরা বলছেন জুলাই কেবল ঐতিহাসিক অভ্যুত্থান নয়, বরং নতুন বাংলাদেশের স্বপ্নও। শাহরিয়ার তারেক, এখন মালয়েশিয়া। সড়কের মাঝখান দিয়ে এঁকে বেঁকে চলেছে, পাহাড়ের মাঝখান দিয়ে চলছে সড়ক, এবং এই যে চমৎকার একটা মেলবন্ধন তা দেখা যাচ্ছে 3 পার্বত্য জেলায়, আর যা পাল্টে দিচ্ছে পুরো প্রেক্ষাপট। প্রায় 13,000 বর্গ কিলোমিটারের সীমান্ত জনপদের চেহারা পাল্টে দিচ্ছে শুধু এই একটি সড়ক। পাহাড়ের যোগাযোগ, কৃষি, বাণিজ্য আর শিক্ষায় তৈরি করছে নতুন এক সম্ভাবনার আলো। সেনাবাহিনী বলছে এই সড়ক ধরে সামনে এগিয়ে যাচ্ছে নতুন এক বাংলাদেশ। সম্ভাবনা কাজে লাগাতে দ্রুত এগিয়ে আসতে হবে সরকারি বিভিন্ন সংস্থাকে, বাড়াতে হবে প্রশাসনিক কার্যক্রম। দুর্গম সীমান্ত ঘুরে হোসেন জিয়াতের 3 পর্বের ধারাবাহিকের শেষ পর্ব আজ। ক্যামেরা ছিলেন মোহাম্মদ নবাব। 3 পার্বত্য জেলার উঁচু নিচু পাহাড় বেয়ে সীমান্ত রেখা ধরে ছুটে চলেছে পিচ ঢালা এক সড়ক, যার এক পাশে তাকালে ভারত মিয়ানমার, অপর পাশে বাংলাদেশ। সড়ক ধরে আগালে 1000 ফুট উচ্চতায় দেখা মিলে চাকমা, ত্রিপুরা, পাংখোয়া, ম্রোসহ নানা জনগোষ্ঠীর। ছোট পাড়াগুলো দেখতে যতটা সুন্দর, বসবাস ঠিক ততটাই কঠিন। এসব পাড়ার 30-40 কিলোমিটারে নেই কোনো বাজার, স্কুল কিংবা স্বাস্থ্য কমপ্লেক্স। 1036 কিলোমিটার দীর্ঘ এই সড়ক বদলে দিচ্ছে পার্বত্য জনপদের ভাগ্য আর ভবিষ্যৎ। সীমান্তের পাড়াগুলোতে প্রাণ এনে দিয়েছে এ সড়ক। বাসিন্দারা বলছে আগে নৌপথ দিয়ে পাহাড় পেরিয়ে পায়ে হেঁটে কাছের বাজারে যেতে সময় লাগত 2 থেকে 3 দিন, আর এখন লাগছে মাত্র কয়েক ঘন্টা। জুমে উৎপাদিত ফসলের চাহিদা, বিক্রি আর দাম বেড়েছে কয়েক গুণ। রাস্তাঘাট হয়ে গেছে, মনে হয় অনেক কিছু মানে দাম হয়েছে। জায়গা জমি মানে বাড়ে গেছে, আগে মানে কম ছিল। পাহাড় পেরিয়ে পাশের দেশে গিয়ে বাজার সদাই, ফসল বিক্রি ছিল এখানকার নৈমিত্তিক ঘটনা। সীমান্তের খুব কাছেই বাজারগুলোতে চোখে পড়ে ভিন দেশের লবণ, চিনি, চা পাতা সহ নানা পণ্য। তবে সীমান্ত সড়কে পাল্টেছে সে চিত্র। এখানকার মানুষ পরিচিত হচ্ছে বাংলাদেশি পণ্যের সাথে। একবার বাজারে কেনা করতে গেলে 3 দিন 4 দিন লেগে যেত, তো এখন আমরা পাচ্ছি 2 ঘন্টা 3 ঘন্টার মধ্যে আসা যাওয়া। বাজার থেকে আনি নাই, এখন রাজতুলি থেকে আমি নিয়ে আসছি। খুব মানে গাড়ি ঘোড়া সুখসুবিধা হয়েছে। সড়কের কারণে পাহাড়ি ভূমির মূল্য বেড়েছে কয়েক গুণ। কেউ কেউ খুঁজছেন বিনিয়োগের সুযোগ। একসময়কার পরিত্যক্ত ভূমি এখন বসতি। স্বাবলম্বী হবার স্বপ্ন নিয়ে তরুণরা গড়ছেন ফল ফসলের বাগান। আম বাগান, কাঁঠাল বাগান, লিচু বাগান, অনেক বাগান মানে করার মানে কি মানুষের মানে এগিয়ে চলছে। আমরা এখন জুম চাষ করে তারপর ভালো ফসল উন্নতি করে তারপর এই বাড়িতে তো বিক্রি করতে পারছি। আর জায়গাগুলা ওই বাগিচে করতে পারি, এখন সুযোগ সুবিধা হয়ে গেছে, রাস্তাঘাট করিয়া বেচা কিনে বিক্রি করতে পারবো ভালোভাবে, দামি ভাবে।
বিশাল এ সীমান্তে কলেজ বা মাধ্যমিক বিদ্যালয় এখনও স্বপ্নের মতো। তবে এবারই প্রথমবারের মতো 4টি প্রাথমিক বিদ্যালয় চালু করেছে সেনাবাহিনী। নতুন বই হাতে এখানকার প্রজন্ম নিচ্ছে ভবিষ্যতের প্রস্তুতি। পানি পার হয়ে তারপরে স্কুলে আসতে হতো, এখন তো সীমান্ত সড়ক হওয়ার ফলে, ব্রিজ হওয়ার ফলে অনেক সুবিধা হয়ে গেছে। শহরে গিয়ে আত্মীয় স্বজনের কাছে গিয়ে পড়াশোনা করতাম অনেক কষ্টে। ছাত্রীরা অনেক উৎসাহ করে স্কুলে আসে, অনেক পড়ার আগ্রহী। সেনাবাহিনী বলছে পাহাড়ের কৃষি, অর্থনীতি আর বাণিজ্যে শক্ত ভিত গড়ে দিচ্ছে সীমান্ত সড়ক। আছে পর্যটনে নতুন নতুন স্পট তৈরি ও কর্মসংস্থানের সুযোগ। দেশের এ ভূমিতে সরকারি বিভিন্ন সংস্থাকে দায়িত্ব পালনে এগিয়ে আসার আহ্বান সেনাবাহিনীর। বিজিবি সহ অন্যান্য যারা আইন প্রয়োগকারী সংস্থা রয়েছে তারা সেই জায়গায় সীমান্ত বরাবর এখন টহল দিচ্ছে। উপজেলা, জেলা শিক্ষা অফিসার রয়েছে এবং স্বাস্থ্যের ক্ষেত্রে যারা রয়েছে তারাও মাঠে এখন যাবে। যোগাযোগ নেটওয়ার্ক এস্টাবলিশ হওয়ার কারণে পর্যটনের বিভিন্ন স্পট আস্তে আস্তে উন্মোচিত হবে, যেটা আমাদের পর্যটন শিল্পকে পাহাড়ি অঞ্চলে বিকশিত করবে। পাহাড় এখন এগিয়ে চলার ধ্বনি। সীমান্ত সড়ক শুধু উন্নয়নের গল্প নয়, পাহাড়ি জাতির আত্মবিশ্বাসে পথ চলার বাতিঘর। হোসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম। কুমিল্লা থেকে স্বল্প আয়ের যাত্রীদের জন্য চালু হওয়া দ্রুত গতির ডেমু ট্রেনের সংকট দূর করতে পারছে না রেলওয়ে। অযত্ন অবহেলায় বিকল হয়ে পড়ে আছে খোলা আকাশের নিচে। এদিকে আগে থেকেই কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর রুটে বন্ধ হয়েছে 4 জোড়া ট্রেন। এতে চরম ভোগান্তিতে পড়েছেন এই অঞ্চলের যাত্রীরা। কামরুল হাসানের ক্যামেরায় আরো জানাচ্ছেন মাসুদ আলম। দেখায় মেট্রো রেল মনে হলো এটি মূলত ডিজেল ইলেকট্রিক মাল্টিপল ইউনিট ডেমু। দ্রুতগতির এই পরিবহন এখন লাকসামের লোকোশেডে পড়ে আছে অযত্ন অবহেলায়। খসে পড়ছে যন্ত্রাংশ। 3 কোচ ও 2 ইঞ্জিন বিশিষ্ট ডেমু ট্রেনটির পুরো শরীর জুড়ে শুধুই মরীচিকা। খোলা দরজা দিয়ে ভেতরে প্রবেশ করলে দেখা যায় সিট, পাখা ও ইঞ্জিনের ভাঙ্গাচোরা অংশ। চলাচল বন্ধের মাত্র 6 বছরের মধ্যেই তদারকির অভাবে প্রায় 30 কোটি টাকা মূল্যের ডেমু ট্রেনটি ক্রমেই পরিণত হচ্ছে কঙ্কালে। 2012 সালে চীন থেকে আমদানি করা হয়েছিল 20টি ডেমু। খরচ হয় প্রায় 650 কোটি টাকা। 30 বছর সেবা দেওয়ার কথা থাকলেও 2020 সালে মাত্র 8 বছরেই বিকল হয়েছে প্রায় সবগুলো। কুমিল্লা অঞ্চলে চালু হওয়া 4 সেট ডেমুর সবই এখন অচল। ডেমুগুলো মেরামতের সক্ষমতা না থাকায় আবারও ভোগান্তিতে পড়েন এই অঞ্চলের যাত্রীরা। একটা ট্রেন মানে অনেকগুলো বাসের যাত্রী একবার নিয়ে যেতে পারতো, এখন সেই ডেমো ট্রেনগুলো বন্ধের কারণে তো আমাদের বাসমুখী হচ্ছে। আমাকে ইমার্জেন্সি যেতে হচ্ছে, তবে যদি এই যে লোকাল যে ডেমো ট্রেনগুলো থাকে ওগুলো যদি থাকতো তাহলে আমি এই সুবিধাটা পেতাম। কুমিল্লা, নোয়াখালী ও কুমিল্লা চাঁদপুর রুটে 20 জোড়া ট্রেন এবং কুমিল্লা, ঢাকা ও কুমিল্লা চট্টগ্রাম রুটে 34 জোড়া ট্রেন সহ লোকাল ও আন্তনগর মিলিয়ে মোট ট্রেন ছিল 54 জোড়া। এর মধ্যে 5 বছরে বন্ধ হয় 18 জোড়া ট্রেন, যার মধ্যে ডেমু রয়েছে 4 জোড়া। বর্তমানে পূর্বাঞ্চলে আন্তনগর ও লোকাল মিলিয়ে মোট 36 জোড়া ট্রেন চলাচল করলেও তাতে 2/3 পূরণ হয়। বাকিরা বাধ্য হয়ে সড়ক পথ ব্যবহার করেন। গেল অর্থ বছরে পূর্বাঞ্চলের এই 4টি রুটে টিকিট বিক্রি হয় প্রায় 20 কোটি টাকার, আর চলতি অর্থ বছরের 10 মাসে বিক্রি হয়েছে প্রায় 18.5 কোটি টাকার টিকিট। রেলপথ এখনও স্বল্প আয়ের মানুষের সবচেয়ে নির্ভরযোগ্য ও সাশ্রয়ী যোগাযোগ মাধ্যম, কিন্তু চাহিদার তুলনায় এই রুটগুলোতে রয়েছে ট্রেনের সংকট। যে কয়েকটি চলছে তাও ধুঁকছে লোকবল সংকটে। তবে যাত্রীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ডেমু বন্ধে, তাই এসব রুটের যাত্রীদের ভোগান্তিও বেড়েছে কয়েক গুণ। অনেক লোকাল যাত্রীরা আন্তনগর ট্রেনে ভ্রমণ করতে পারে না, স্বল্প খরচে তারা ভ্রমণ করতে চায়। ডেমোগুলাতে যথেষ্ট আর্নিং ছিল আগে, এখন ভবিষ্যতে যদি গাড়ির ব্যবস্থা উদ্বোধন কর্তৃপক্ষ করে তাহলে মোটামুটি যাত্রীর চাহিদা এটা কভার করবে। রেলওয়ে পূর্বাঞ্চলের করিডোর খ্যাত কুমিল্লায় এমনিতেই চাহিদার তুলনায় ট্রেনের সংখ্যা অপ্রতুল, তার উপর ডেমু বন্ধে সেই সংকট আরও প্রকট হয়ে উঠেছে। এই রোডে 20 সাল থেকে 20 সালে লাস্টে নষ্ট হয়েছে রে, 20 সালের সেপ্টেম্বর থেকে এটা নষ্ট। কষ্ট করে অনেক সময় চাঁদপুরে প্রয়োজনে বাইরে উঠে যাইতে হয়, বুঝছেন? আমরা দেখি সমস্যা আছে, যাত্রীরা তো আরো সমস্যা। চাঁদপুর রোডে তো কোনো ট্রেনে নাই, কুমিল্লা থেকে নোয়াখালীর দিকে ট্রেন নাই। ডেমোগুলো যদি পুনরায় মেরামতের উদ্যোগ নেওয়া হয়, আমার মনে হয় যে প্যাসেঞ্জারের যেই
চাহিদা, এই চাহিদাটা পূরণ হবে এবং যাত্রীদের যেই মান উন্নয়ন এবং স্বল্প সময়ে স্বল্প ব্যয়ে গন্তব্যে পৌঁছানো এটা আবার পুনরায় শুরু করা সম্ভব হবে। যথাযথ প্রযুক্তি জ্ঞান ও দক্ষ জনবল না থাকায় কুমিল্লার 4 সেট ডেমু মেরামতের চেষ্টাই করেনি মন্ত্রণালয়। তাই স্থায়ীভাবে অচল হয়ে কুমিল্লা লাকসাম ও চট্টগ্রামের লোকোশেডে পড়ে আছে ট্রেনগুলো। মাসুদ আলম, এখন কুমিল্লা। সিলেটে বাড়ছে সবজির দাম, আর সরবরাহ কম থাকায় কাঁকরোল, টমেটো, ঝিঙ্গা সহ বেশিরভাগ সবজির দাম বেড়েছে 5 থেকে 10 টাকা পর্যন্ত। এ বিষয়ে বিস্তারিত জানাতে সিলেটের সুবানীঘাট কাঁচা বাজার থেকে যুক্ত আছেন সহকর্মী সন্দীপন শুভ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শুভ সকাল আপনাকে। বাজারে কোন সবজির দাম কত টাকায় বিক্রি হচ্ছে জানতে চাই, এবং সরবরাহ কম থাকার কারণ কি বলছেন ব্যবসায়ীরা? অনেক আপনাকেও শুভ সকাল। তবে এই মিষ্টি সকালে কিন্তু একটি কথা বলতেই হয়, সবজির দাম ক্রমাগত বাড়ছে এবং দুশ্চিন্তার ছাপ কিন্তু এখন ক্রেতাদের মধ্যে। কারণ গত মাসে যখন ঈদুল আজহা অনুষ্ঠিত হয় তার পরপরই আমরা দেখেছি সবজির দাম বাড়তে শুরু করেছিল এবং সেই ধারা এখনও অব্যাহত রয়েছে, অর্থাৎ চড়া এখন সবজির বাজার। এবং আজকের বাজার দর সম্পর্কে যদি আমি একটু আপনাকে জানাতে চাই, সেক্ষেত্রে কিন্তু বলতে হয় টমেটো, যে টমেটোটি গত সপ্তাহে আমরা দেখেছিলাম খুচরা বাজারে 80 থেকে 90 টাকা বিক্রি হচ্ছে, সেটি কিন্তু আজকে 100 থেকে 110 টাকায় বিক্রি হচ্ছে, অর্থাৎ কেজি প্রতি কিন্তু 10 টাকা পর্যন্ত, কোনো কোনো জায়গায় 20 টাকা পর্যন্ত বেড়ে গেছে। এর পাশাপাশি যদি আমি ঢেঁড়সের কথা বলি, ঢেঁড়সও কিন্তু আজকের বাজারে 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহে আমরা দেখেছি 50 থেকে 55 টাকায় বিক্রি হচ্ছিল। তার পাশাপাশি সবচেয়ে যেটি দাম বেড়েছে সপ্তাহ ব্যবধানে, সেটি হচ্ছে কাঁচামরিচ। কাঁচামরিচের ঝাঁজ বেশ টের পাওয়া যাচ্ছে, অর্থাৎ কাঁচামরিচের দাম কিন্তু কেজি প্রতি 30 থেকে 40 টাকা বেড়ে গেছে। অর্থাৎ গত সপ্তাহে আমরা যেমনটি দেখেছিলাম প্রতি কেজি কাঁচামরিচ 60 থেকে 70 টাকা বিক্রি হচ্ছিল, কিন্তু আজকের বাজারে সেটি বেড়ে গিয়ে 140 থেকে 150 টাকা কেজি বিক্রি হচ্ছে। তো এতে আসলে ক্রেতাদের মনে স্বাভাবিকভাবেই তারা কিন্তু অনেকটাই শঙ্কিত এবং এই দরদাম নিয়ে আতঙ্কিত। এবং ধনেপাতার দামও কিন্তু আজকে 140 থেকে 150 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যে ধনেপাতাটি কিন্তু গত সপ্তাহে আমরা দেখেছিলাম 100 থেকে 120 টাকায় বিক্রি হচ্ছিল, অর্থাৎ সেটিও কিন্তু অনেক বেশি দাম বেড়েছে। ঝিঙ্গার দাম বেড়েছে। ঝিঙ্গা কিন্তু আজকের বাজারে 80 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যেটি গত সপ্তাহে 70 টাকা ছিল। আমি দেখতে পাচ্ছি যে আসলে প্রতিটি সবজির দামই কিন্তু বাড়ছে, সামান্য 2-1টি সবজি বাদে সবগুলো সবজির দাম এই সপ্তাহেও বেড়েছে। এবং সবজির দাম বাড়ার কারণ হিসেবে আমরা বিক্রেতাদের সাথে কথা বলেছি, এখানে আড়তদার বা পাইকারদের সাথে কথা বলেছিলাম। তারা বলছেন যে আসলে যেখান থেকে তারা ক্রয় করছেন সেখানেই দাম বেশি এবং উৎপাদন খরচ সহ আমদানি কম হওয়া সব কিছু মিলিয়ে আসলে দাম কিন্তু অনেক বেশি। এবং আমরা ক্রেতাদের সাথে আলাপ করেছি, ক্রেতারা বলছেন যে আসলে ক্রমাগতভাবেই বাড়ছে বাজারে সবজির দাম এবং আসলে নিত্য প্রয়োজনীয় যে সবজিগুলো সেগুলো কিনতেও অনেকটাই হিমশিম খেতে হচ্ছে তাদেরকে। আমি যদি আরও 2-1টি পদের কথা আপনাকে বলি, সেক্ষেত্রে বরবটির চাহিদা অনেক বেশি থাকে। বরবটিও কিন্তু আজকে 80 থেকে 90 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যেটি গত সপ্তাহে 70 টাকা ছিল। এর পাশাপাশি অন্যান্য সবজি, তবে আমি যেমনটি বলছিলাম একটু আগেও যে কাঁচা লঙ্কা বা কাঁচা মরিচ যেটিকে বলি, সেটির ঝাঁজও কিন্তু অনেকটাই বেড়ে গেছে। প্রত্যেকটি সবজির দাম কিন্তু বেড়েছে এবং ক্রেতারা কিন্তু বেশ দুশ্চিন্তায় রয়েছেন এর ফলে। তো এই ছিল আসলে আমার কাছে সিলেটের কাঁচা বাজার থেকে সবশেষ। বিদেশি জাতের আম চাষে নওগাঁয় চাষিদের আগ্রহ বাড়ছে। এ জেলার মাটি এবং আবহাওয়া বিদেশি জাতের আম চাষের উপযোগী হওয়ায় দিন দিন বাড়ছে চাষাবাদ। ভালো ফলন, স্বাদ এবং গুণগত মানের পাশাপাশি ভালো দাম পাওয়ায় খুশি চাষিরা। আর জানাচ্ছেন আব্বাস আলী। নওগাঁর সাপাহার উপজেলার উদ্যোক্তা সোহেল রানা 2018 সাল থেকে দেশি জাতের আমের পাশাপাশি বাণিজ্যিকভাবে বিদেশি জাতের ব্যানানা ম্যাঙ্গো, রেড পালমার, মিয়াজাকি, চিয়াংমাই ও কিউজাই সহ 8 জাতের আম চাষ করছেন। বাগানে থোকায় থোকায় ঝুলছে বাহারি রঙের আম। বিভিন্ন দেশ থেকে এসব জাতের আমের কাটিং কলম সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ব্যানানা ম্যাঙ্গো 5,000 থেকে 12,000 টাকা মন দরে বিক্রি হচ্ছে বাজারে। আগামীতে বিদেশি জাতের আম চাষের পরিধি আরও বাড়াবেন বলে জানান এ উদ্যোক্তা। সব জাতি এখানে ভালো হচ্ছে, ভালো এর মধ্যে বাণিজ্য করেছে। আরও আগামী দিনে আমরা যেগুলো ভালো হচ্ছে, আরও নতুন যেই বাগানগুলো আমরা করছি সেই বাগানগুলোতে আমরা
এই জাতগুলো আবার বাণিজ্যিকভাবে শুরু করব। সোহেলের মতো অনেক কৃষক এখন ঝুঁকছেন বিদেশি জাতের আম চাষে। 12 মাসি এবং ফলন ভালো হওয়ায় কৃষকদের মাঝেও দিন দিন বাড়ছে আগ্রহ। এই আমটা হলো মিয়াজাকি, এটা খেতে ভালো, সুস্বাদ। ব্যানানা আমরা বিদেশ অনেক দেশে আপনার চাহিদা আছে। আমরা চাষ করি, আমরা লাভবান হতে পারি আমরা কৃষকরা। আমার ব্যানানা ছিল 25 কাঠা মাটি, দাম ভালো পাওয়ার কারণে আমি এখন 4.5 বিঘা মাটি রোপণ করেছি। বিদেশি আমগুলো ব্যানানা, ম্যাঙ্গো, মিয়াজাকি, তারপরে বাড়িফোর, এগুলো আম চাহিদা অনেক বাড়তেছে। জেলায় প্রায় 120 হেক্টর জমিতে বিদেশি জাতের আম বাগান গড়ে উঠেছে। নিয়মিত তদারকির পাশাপাশি নানা পরামর্শ দিয়ে আম চাষিদের পাশে আছে কৃষি বিভাগ। দেশি জাতের পাশাপাশি এই জাতগুলোও অনেক ভালো করছে। আমরা ওই বিদেশি জাতগুলো নিয়েও কৃষকদের উৎসাহ দিচ্ছি। হয়তো আগামীতে আমাদের দেশি জাতের পাশাপাশি বিদেশি জাতের আমগুলো এই নওগাঁ জেলায় সম্প্রসারিত হবে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে 120 হেক্টর বাগান থেকে বছরে প্রায় 1,500 টন আম উৎপাদন হয়। 5,000 টাকা মন হিসেবে, যার বাজার মূল্য প্রায় 18 কোটি 75 লাখ টাকা। এখন নওগাঁ। সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় 3 মাসের জন্য বনজীবীদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে বন বিভাগ। কিন্তু বিকল্প কর্মসংস্থান না থাকায় এতে করে কর্মহীন হয়ে পড়েছেন সুন্দরবনের উপরে নির্ভরশীল হাজারো মানুষ। ক্ষতির মুখে পড়েছেন পর্যটকবাহী ট্রলার মালিক ও চালকরাও। সাতক্ষীরা থেকে আহসান রাজীব জানাবেন বিস্তারিত। জীবিকার জন্য পুরোপুরি সুন্দরবনের ওপর নির্ভরশীল নদী তীরে বসবাসরত কয়েক হাজার পরিবার। মাছ, কাঁকড়া বা মধু সংগ্রহ করেই চলে সংসার। কিন্তু 3 মাসের নিষেধাজ্ঞায় হঠাৎই সব বন্ধ। জীববৈচিত্র্য রক্ষায় প্রতি বছরের মতো এবারও জুন থেকে আগস্ট পর্যন্ত সুন্দরবনে মাছ, কাঁকড়া, গোলপাতা ও মধু আহরণে নিষেধাজ্ঞা দিয়েছে বন বিভাগ। তবে নিষেধাজ্ঞার কারণে কর্মহীন হয়ে দুশ্চিন্তায় পড়েছেন সুন্দরবন তীরে বসবাসরত কয়েক হাজার বনজীবী পরিবার। অবস্থা জটিল খারাপ। মনে করেন আমাদের যে 3 মাসের জন্য যে বন্ধ, মনে 55 কেজি চাউল দিয়েছে। 55 কেজি চাউলে কি হয়? সুন্দরবনে মাছ ধরি, কাঁকড়া মারি, মধু কাটি, এখন তো সব বন্ধ। আমাদের তো কোনো কর্মজীবী, যাতে 65 কেজি 55 কেজি চাল দিয়েছে, ও চালই তো খালি ভাতটা হয়, তরকারি সব কিনবো কোনটি। আরও অন্যান্য খরচ খরচা আছে, পরিবারে অসুখ বিসুখ বিভিন্ন ধরনের খরচ খরচা আছে। 12 মাসই আমাদের মাছ না ধরলে একদিন মনে করেন যদি আমরা আয়না করতে পারি, আমাদের সংসার চলে না। সুন্দরবনের সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ায় শুধু বনজীবীরাই নন, ক্ষতিগ্রস্ত হচ্ছেন পর্যটন নির্ভর ব্যবসায়ীরা। সুন্দরবন ঘুরতে আসা পর্যটকরাও এখন যেতে পারছেন না বনে। এছাড়া পর্যটক না থাকায় ঘাটে অলস পড়ে আছে শত শত নৌযান। মনে করেন ঋণ দায়িক মাছজনের টাকা পয়সা এতে হতে করে মনে করেন যে আমাদের খুব কষ্টে দিন যাচ্ছে এখন। আর উল্টো ঋণ বাদ দিছে আমাদের। কোনো অনেকটা লসের মধ্যে, তারপরে বোটটাও নষ্ট হয়ে যাচ্ছে মেরামত না করে। কারণ আমাদের যদি টুরিস্টের ভাড়া যদি না হয়, তাহলে আমরা কিভাবে মেরামত করবো সেটা। সেই জঙ্গল যদি বন্ধ থাকে, আর এখন এই যে জঙ্গল বন্ধ করার কারণে অনেক দুষ্কৃতকারী জঙ্গলে অবৈধ কাজকাম শুরু করেছে। সরকার প্রতি বছরই সুন্দরবনে 3 মাসের নিষেধাজ্ঞা দেয়, কিন্তু নেই দীর্ঘমেয়াদী সহায়তা পরিকল্পনা, নেই বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থাও। বন বিভাগের দাবি, সিদ্ধান্তটি সুন্দরবনের সুরক্ষার জন্য সরকারি নির্দেশনা মেনেই কার্যকর করা হয়েছে। সরকারি নির্দেশনা মোতাবেক জুন, জুলাই, আগস্ট 3 মাস আমাদের সুন্দরবনে সকল ধরনের কার্যক্রম বন্ধ আছে। আমরা যাতে এই সময় সুন্দরবনে কেউ অবৈধভাবে অনুপ্রবেশ না করতে পারে, এই জন্য আমাদের নিয়মিত যে টহল সেটাও কার্যকর আছে। এর সঙ্গে আমরা স্পেশাল টিম গঠন করছি, তাও আছে, এবং স্মার্ট টিমেরও টহল কার্যকর আছে। জীববৈচিত্র্য রক্ষায় এ নিষেধাজ্ঞা নিঃসন্দেহে প্রয়োজনীয়। তবে সুন্দরবন ঘেঁষা হাজারো পরিবার যাতে বেঁচে থাকতে পারে, সেজন্য সরকারি সহায়তা ও বিকল্প আয়ের উদ্যোগ নেয়ার দাবি সংশ্লিষ্টদের। আহসান রাজীব, এখন সাতক্ষীরা। দেশের বাইরের প্রসঙ্গ, জোট সরকার ভেঙে যেতে পারে এমন আশঙ্কায় নেতানিয়াহু পূর্ণাঙ্গ যুদ্ধ বন্ধের প্রস্তাবে রাজি হচ্ছে না বলে মনে করেন বিশ্লেষকরা।
তারা বলছেন, গাজায় যুদ্ধ বন্ধ হলে নেতানিয়াহু প্রশাসনের অস্তিত্ব প্রশ্নের মুখে পড়বে, এমনকি ক্ষমতাচ্যুত হতে পারেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। বিপরীতে মুখে পর্যালোচনার কথা বললেও হামাস মনে করে যুদ্ধ বন্ধের কোনো আগ্রহই নেই নেতানিয়াহুর। বিশ্লেষকদের দাবি, মধ্যস্থতাকারী দেশ যুক্তরাষ্ট্র ইসরায়েলকে কূটনৈতিক চাপ না দিলে বন্ধ হবে না গাজার সংঘাত। আরও জানছেন সতীর্থ কর্মকার। ইরান ইসরায়েল অস্ত্রবিরতি কার্যকরের পরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন 1 সপ্তাহের মধ্যে গাজায় সাময়িক যুদ্ধবিরতির সম্ভাবনা রয়েছে। যদিও সাময়িক নয়, স্থায়ী যুদ্ধবিরতির দাবি হামাসের। অন্যদিকে পর্যালোচনার দোহাই দিয়ে বারবার অস্ত্রবিরতির শর্ত নিয়ে জলঘোলা করছে ইসরায়েল। এমন প্রেক্ষাপটে আন্তর্জাতিক গণমাধ্যম প্রশ্ন তুলছে, গাজায় পূর্ণাঙ্গ যুদ্ধবন্ধের সম্ভাবনা আসলে কতটা। ব্রিটিশ পর্যবেক্ষণ সংস্থা অক্সফার্ম গ্লোবালের প্রতিবেদনের বরাতে আল জাজিরা বলছে, গেল মে মাসের শেষ সপ্তাহ থেকে জুন পর্যন্ত ত্রাণ নিতে এসে ইসরায়েলি হামলায় প্রাণ গেছে 650 ফিলিস্তিনির, আহতের সংখ্যা ছাড়িয়েছে 4000। এছাড়াও এই নির্দিষ্ট সময়ে গাজার বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে প্রতিদিন গড়ে 126 জনকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। গেল দুদিনে অধিকৃত পশ্চিম তীরে 39 শিশুসহ আটক করা হয়েছে 660 ফিলিস্তিনিকে। একই সময়ের ব্যবধানে ইসরায়েলের হামলায় প্রাণ গেছে 300-র বেশি মানুষের। 26 জুন থেকে 2 জুলাই পর্যন্ত 7 দিনে প্রতিদিনই শতাধিক মৃত্যুর সাক্ষী হয়েছেন উপত্যকাটির বাসিন্দারা। এমন পরিসংখ্যান থেকে বোঝা যায়, 24 জুন ইরান ইসরায়েল অস্ত্রবিরতিতে সম্মত হওয়ার পর নেতানিয়াহুর ধ্যান জ্ঞানে পরিণত হয়েছে গাজা যুদ্ধ। এমন পরিস্থিতিতে যুদ্ধবন্ধের প্রস্তাব থেকে বারবার পিছিয়ে আসছে ইসরায়েল হামাস উভয় পক্ষই। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী গাজায় অস্ত্রবিরতি কার্যকরের জন্য প্রস্তুত নন। বিশেষ করে দেশটিতে ক্ষমতাসীন জোট সরকারের নেতারাও চান না পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি কার্যকর হোক। সিবিএস নিউজের প্রতিবেদনে দাবি করা হচ্ছে, ক্ষমতাচ্যুত হলে জোট আর মন্ত্রিসভার সব সদস্যকে নিয়েই ডুববেন নেতানিয়াহু। 60-day ceasefire is where they were at last time when Bibi broke the ceasefire. And it broke because he wasn't prepared to negotiate the next phase, which was withdrawal of Israeli troops and more hostages come out. বিপরীতে মধ্যপ্রাচ্য ভিত্তিক একাধিক গণমাধ্যম বলছে, হামাসের শীর্ষ নেতারা ইসরায়েলি প্রধানমন্ত্রীর রাজনীতি ভালোভাবেই আঁচ করতে পেরেছেন। এ কারণেই সরাসরি বাতিল না করে পর্যালোচনা করছেন 60 দিনের অস্ত্রবিরতির প্রস্তাব, যদিও হামাস বরাবরই পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির পক্ষে। বিশ্লেষকদের মতে, মধ্যস্থতাকারী হিসেবে যুক্তরাষ্ট্রকে ইসরায়েলের উপর কূটনৈতিক চাপ বাড়াতে হবে। একমাত্র মার্কিন প্রেসিডেন্ট জোর দিলেই আলোচনার মাধ্যমে সংকট সমাধানে গুরুত্ব দিতে পারেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। এতে করে কিছুটা সহজ অবস্থানও নিতে পারে হামাস। তবে ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে আদৌ কিছু ভাবছেন কিনা সে প্রশ্ন থেকেই যাচ্ছে। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। নানা জল্পনা কল্পনার পর অবশেষে মার্কিন প্রতিনিধি পরিষদের পাশ হলো রিপাবলিকানদের কর ছাড় ও ব্যয় বিল, বা ট্রাম্পের বিগ বিউটিফুল বিল। স্থানীয় সময় শুক্রবার বিকেল 4টার দিকে বিলটিতে স্বাক্ষর করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিলটি পাশের মাধ্যমে দ্বিতীয় মেয়াদে ট্রাম্প তার বড় আইনগত সফলতা পেলেন। বিল স্বাক্ষর অনুষ্ঠানে কংগ্রেস ও সিনেটের সকল সদস্যকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প। ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে এটি ট্রাম্প প্রশাসনের বড় উপহার, আর এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের স্বর্ণযুগ শুরু হবে। চলতি সপ্তাহের শুরুতে সিনেটের দীর্ঘ অধিবেশনের পর পাশ হয় বিলটি। ট্রাম্পের প্রস্তাবিত বিলের মধ্যে বড় কর ছাড় সহ মার্কিন প্রতিরক্ষা ও সীমান্ত নিরাপত্তায় ব্যয় বাড়ানোর কথা বলা হয়েছে, আর এতে যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণের পরিমাণ আরও বেড়ে যাওয়ার শঙ্কাও দেখা দিয়েছে। শেষ করছি এখন সকাল, তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। গণঅভ্যুত্থানে নিহত আহতদের নামে বহু মামলার বাদী ভুয়া, ব্যক্তিগত শত্রুতার জের এবং মামলা বাণিজ্যের অভিযোগ। আমি বাংলাদেশে ফিরে আসি 8 আগস্ট, আর মামলাটা হচ্ছে 5 আগস্ট। কোনো রাজনীতির সাথে জড়িত না, কোনো রাজনৈতিক কমিটির সাথে জড়িত না, আমার নামে মামলা হবে এটা আমার বিশ্বাস নেই। প্রথম, পাহাড়ের নতুন সীমানা সড়কে বেড়েছে জুম ফসলের বিক্রি। স্বাবলম্বী হতে অনেকেই গড়ছেন ফল ফসলের বাগান। এখন আমরা পাচ্ছি 2 ঘন্টা 3 ঘন্টার মধ্যে আসা যাওয়া। ভালো ফসল উন্নতি করে তারপর এই বাড়িতে তো বিক্রি করতে পারছি। আর
কুমিল্লা থেকে চলা 4 সেট ডেমুর সবই অচল, চাহিদা বাড়লেও একের পর এক লোকাল আন্তনগর ট্রেন বন্ধে ভোগান্তি। সুন্দরবনে 3 মাস প্রবেশ নিষেধাজ্ঞায় কর্মহীন হাজারো বনজীবী, ক্ষতির মুখে পর্যটকবাহী ট্রলার মালিক চালকরা। ইসরায়েল সরকার ভাঙার আশঙ্কায় যুদ্ধ বন্ধের প্রভাবে রাজি নন নেতানিয়াহু, গাজায় যুদ্ধ শেষ হলে ক্ষমতাচ্যুত হওয়ার শঙ্কা। সংবাদ শেষ করছি, সাথে থাকার জন্য ধন্যবাদ।